সেই রাতে সুমিয়াতে জায়নামাজে বসে কাঁদছিল এবং আল্লাহর কাছে দোয়া করছিল। হঠাৎ বাইরে হইচই শোনা যায়। বদ্রি জানালা দিয়ে দৌড়ে গিয়ে দেখে গ্রামের লোকজন মার্নিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সুমিয়াতেও উকি দিয়ে দেখে মার্নিকে গ্রামের লোকেরা অপমান করছে। তাকে বনের ভেতরে এক বিশাল গাছের নিচে নিয়ে যাওয়া হয়। মার্নি চিৎকার করে তার সন্তানকে ফিরিয়ে দিতে অনুরোধ করে। সে অভিশাপ দেয় গ্রামবাসীরা শীঘ্রই সেই যন্ত্রণা অনুভব করবে যা সে অনুভব করছে। এই সময় গ্রামের এক বয়স্ক মহিলা তার শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে। মার্নির শরীর দড়ি দিয়ে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয় এবং যন্ত্রণা ছটফট করতে করতে সে সেখানেই মারা যায়। এরপর গল্প এগিয়ে যায় 2024 সালে। রায়ু ও তার দুই সন্তান আনিসা ও আন্টি নিয়ে একটি প্রত্যন্ত গ্রামের বাড়িতে যাচ্ছে। পথে গাড়ি নষ্ট হয়ে যায়, যা নিয়ে সে খুব বিরক্ত হয়। আনিসা জিজ্ঞেস করে বাড়ি আর কত দূর। সুপ্রি জানায় তাদের দুই পাহাড় পার হয়ে পোয়াতের দোকান পর্যন্ত যেতে হবে, তারপর আঁকাবাঁকা রাস্তা ধরে আরেকটা পথে যেতে হবে। সিগন্যাল ঠিকমতো না থাকায় রায়ু ফোন করতে পারে না। ছোট্ট আন গাড়ি থেকে নেমে পোস্ট আপ করতে যায়। আনিসা তাকে সামলাতে গিয়ে বিপদে পড়ে। অবশেষে পাকলুরা বদ্রি এসে তাদের সাহায্য করে এবং ভাড়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বাড়িটি খুব পুরনো, যেন বহু বছর ধরে সংস্কার করা হয়নি। বদ্রি জানায় এটি তার মা সুমিয়াতের রেখে যাওয়া বাড়ি। সে বাড়ির পুরনো কাঠামো অক্ষত রেখেছে। আনিসা ঘরে ঢুকে দেখে ছাদের সঙ্গে ঝুলছে তাবিজ। এমন সময় তার পেছনের আলমারি থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। আনিসা ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে যায় আর ভাবতে থাকে তারা তো এই মাত্র বাড়িতে এলো, তাহলে আলমারির শব্দটা আসছে কেন? তখনই দেখা যায় তার ছোট ভাই আন আলমারির ভেতরে লুকিয়েছিল। আন বেরিয়ে যেতেই আলমারির দরজা একাই বন্ধ হয়ে যায়। এদিকে রায়ুর ফোনে অজানা নম্বর থেকে কল আসে, কিন্তু সে ধরে না, কেননা সে অসংখ্য ঋণে জর্জরিত। এরপর আনিসা ঘরে শুয়ে তার বন্ধুর সাথে কথা বলছিল। তখনই ছাদের ফাঁকা অংশ থেকে আবারও সেই একই শব্দ আসতে থাকে। আনিসার সন্দেহ হয়, তাই সে এগিয়ে এসে ওপরের দিকে উকি দেয়। শব্দটি ঠিক আলমারির ভেতর থেকে যেমনটা আসছিল একই রকম। তখনই তার বন্ধু ফোনের ওপাশ থেকে কথা বললে সে আর গুরুত্ব না দিয়ে তার সাথে কথা বলতে থাকে, কিন্তু কথা বলার মাঝেই অদ্ভুতভাবে ফোনটি হ্যাং করে। রাতে আনিসা নামাজ পড়ার সময় আলমারি থেকে শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো আন লুকিয়ে আছে, কিন্তু হঠাৎ আন বিছানায় লাফিয়ে ওঠে। রাহেও ব্যস্ত থাকে বাটিকের ডিজাইন পাঠাতে। একসময় আন ঘরের কোণে তাকিয়ে বলে, ওখানে যে আত্মাটি আছে তাকে খাবার দিতে হবে। আনিসা বিষয়টি মজা ভেবে উড়িয়ে দেয়। পরদিন সকালে কিছু বখাটে যুবক আনিসাকে উত্ত্যক্ত করে। তারা তার পোশাক নিয়ে বাজে মন্তব্য করে। আনিসা সাহস করে প্রতিবাদ করে, এমনকি একজনকে চড়ও মারে। তখন তামা নামে এক যুবক এসে তাকে রক্ষা করে। পরে জানা যায় তামা হলো বদ্রির ছেলে। গ্রামের সর্বত্র ঝুলতে থাকা তাবিজ দেখে আনিসা অবাক হয়, কিন্তু রায়ও এসব কুসংস্কার মানে না। তাই সে বাড়িতে এসে সমস্ত তাবিজ পুড়িয়ে ফেলে। পপি হঠাৎ আঁতকে ওঠে যখন সে দেখে ক্যামেরায় আনকে দেখা যাচ্ছে না। আনিসা আতঙ্কিত হয়ে ফোন কেটে দেয়। দেখা যায় আন বসে আছে এক পাগলাটে মহিলার পাশে, যিনি তাবিজ বানিয়ে গ্রামের মানুষদের বিনামূল্যে বিলিয়ে দেন। সেই মহিলার নাম ইরমা। তিনি হেসে আনকে ডাকছিল সঙ্গে খেলার জন্য। আনিসা সঙ্গে সঙ্গে ভাইকে টেনে নিয়ে আসে এবং সতর্ক করে দেয় অচেনা মানুষের সঙ্গে যেন কথা না বলে। এমনকি সে আনের হাত থেকে তাবিজটিও ফেলে দেয়। তবুও আন জলপ্রপাতের ধারে একা বসে থাকা ইরমার দিকে হাত নেড়ে বিদায় জানায়। সন্ধ্যার দিকে দোকানের মালকিন তাড়াহুড়ো করে দোকান গুটিয়ে নেয় এবং বাচ্চাদের দ্রুত বাড়ি যেতে বলে। মাঠে খেলতে থাকা বাচ্চাদেরও সে সতর্ক করে, সন্ধ্যা হয়ে গেছে, এখনই বাড়ি ফিরতে হবে। এদিকে আন বাড়ির ভেতরে একা খেলছিল। হঠাৎ সে দরজার সামনে থেকে ভেসে আসা সালাম শব্দ শুনে থমকে যায়। চাবির ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখে রাস্তার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে
লম্বা চুলওয়ালা এক ছায়ামূর্তি। এ সময় আবার সালামের শব্দ শোনা যায়। হঠাৎ আন দৌড়ে গিয়ে আনিসাকে জড়িয়ে ধরে, অথচ আনিসা তখনও ঘরের ভেতর থেকে ডাকছিল। পথে দেখা যায় আন একাই বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়েছিল। আনিসা দ্রুত তাকে ভেতরে নিয়ে আসে রাত আরো ঘন হওয়ার আগেই। রায়ও তখনও কাজে ব্যস্ত। আনিসা একাই রাতের খাবার তৈরি করে এবং আনকে মায়ের পাশে বসতে অনুরোধ করে। খাওয়া শেষ করে আনিসা ভাইকে ঘুম পাড়ানোর জন্য গল্প পড়ে শোনায়। সম্প্রতি রায়ও তার স্বামীর সাথে আলাদা হওয়ায় কাজে এতটাই ব্যস্ত যে সন্তানদের ঠিকমতো সময় দিতে পারে না। আনিসা যে গল্পটি পড়ে শোনাচ্ছিল সেখানে বলা হচ্ছিল এক মহিলাকে গ্রামবাসীরা বড় গাছের নিচে নিয়ে গিয়ে ফাঁসি দেয়। গল্পের শেষে লেখা সেই মেয়েটি একদিন ফিরে আসবে প্রতিশোধ নিতে এবং গ্রামের মানুষদের সন্তান হারানোর কষ্ট দেবে। অথচ বইটির নাম ছিল কাঞ্চিল চুরি করল শশা, কিন্তু ভেতরের গল্প সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর। ভাগ্য ভালো আম তখন ঘুমিয়ে পড়েছিল। শেষের ভীতিকর অংশটুকু সে শোনেনি। এ সময় দেখা যায় তামা মসজিদে নামাজ পড়ছিল। পুরো মসজিদে সে একাই ছিল। এমন সময় সে একজনের কান্নার শব্দ শুনতে পায়। সালাম ফেরার পর পেছনে তাকাতেই সেই আত্মাটি মিলিয়ে যায়। হঠাৎ আত্মাটি তার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে থাকে। তামা ভয়ে দ্রুত দোয়া পড়তে শুরু করলেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। একই সময় আনিসাও তার নামাজ পড়ছিল। হঠাৎ ছাদের ভাঙা অংশ থেকে কিছু একটা নামতে থাকে, সঙ্গে শিশুর কান্নার শব্দ। আনিসা ভয় পেয়ে ওপরে তাকায়। সে দেখতে পায় একটি বাদামি কাপড়ে মোড়ানো শিশু ধীরে ধীরে নিচে নামছে। আনিসা টর্চের আলো ফেলে ছাদে খুঁজে দেখে, কিন্তু কিছুই নেই। সে মাকে খুঁজতে যায়। দেখতে পায় রায়ু মেশিনের সামনে মাথা নত করে অদ্ভুতভাবে তুলছে। আনিসা তাকে জাগিয়ে তোলে এবং ঘরে নিয়ে আসে। তারা চলে যেতেই সেলাই মেশিনটি একাই চালু হয়। পরদিন সকালে আনের কান্নায় ঘুম ভাঙে সবার। রায়ও ভীষণ রেগে যায়, কারণ তার সব বাটিক ডিজাইন আন এলোমেলো করে দিয়েছে। আনিসা ভাইকে শান্ত করে বলে ড্রয়িং কাগজে আঁকতে। রায়ের কাজ নষ্ট হয়ে গেছে, বিকেলের মধ্যে জমা দিতে হবে, কিন্তু প্রিন্টারের কালি শেষ। আনিসা প্রস্তাব দেয় সে কালি কিনে আনবে। এদিকে ইরমাকে কিছু বখাটে ছিল উত্ত্যক্ত করছিল। আনিসা গিয়ে তাকে উদ্ধার করে। ইরমা কান্না থামিয়ে হেসে ওঠে। এ সময় আনিসা বদ্রির বাড়ির পথ জিজ্ঞাসা করে, কেননা সে তামার সাহায্য নিয়ে কালি কিনতে যেতে চায়। ইরমাও তার পিছু নেয়। যেতে যেতে বনের ভেতরে আনিসা সেই বড় গাছটি খুঁজে পায়, যেখানে একসময় মুন্নি নামের মেয়েটিকে হত্যা করা হয়েছিল। হঠাৎ ফিসফিস করে কেউ তার নাম ধরে ডাকে। সে গাছের গায়ে হাত রাখতেই চমকে ওঠে। ভয়ে ইরমাকে দূরে থাকতে বলে এবং লাঠি তুলে হুমকি দেয়। পরে জানা যায় ইরমা আসলে রাস্তায় পড়ে যাওয়া আনিসার মানিব্যাগ ফেরত দিতে চেয়েছিল, কিন্তু আনিসা ভুল বুঝে তাকে আঘাত করে। তামা এসে দুজনকে শান্ত করে। ইরমা জোর করে নিজের বানানো তাবিজ তামার হাতে দেয়। তামা বলে সে পরে আনিসাকে দেবে। বাড়িতে রাহেও পুরনো একটি ড্রয়ার খুলে পুরনো পারিবারিক ছবি দেখতে থাকে, সম্ভবত বদ্রির পূর্বপুরুষদের ছবি। আন সুযোগ পেয়ে মায়ের ল্যাপটপ নিয়ে খেলতে শুরু করে। এদিকে আনিসা তামার বাড়িতে গেলে বদ্রির স্ত্রী তাকে স্বাগত জানিয়ে বলে ইরমা ছোটবেলায় এক ভয়ঙ্কর মহিলার আত্মার আক্রমণের শিকার হয়েছিল। আনিসা এসব অলৌকিক বিষয় বিশ্বাস করে না, যদিও তার বান্ধবী পপি নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। রাহেও ক্রমে উদ্বিগ্ন হয়। আনিসা এখনও ফেরেনি। অবশেষে আনিসা ফিরে আসে। তামা ভেতরে না ঢুকেই চলে যায়। রাহেও রেগে গিয়ে আনকে বাড়ির ভেতরে ঢুকতে নিষেধ করে, কারণ তার ডিজাইন ফাইল এলোমেলো এবং কিছু ফাইল ল্যাপটপ থেকে মুছে গেছে। আনকে বাইরে রেখে কাজ শেষ করতে থাকে। আনিসা ভাইকে সান্ত্বনা দিয়ে আঁকার খাতা এবং রং এনে দেয়। এরপর রাতে এক ব্যক্তি দরজায় এসে সালাম দেয়। রায়ও ভাবে কুরিয়ারের লোক ডকুমেন্ট নিয়ে এসেছে। সত্যি সে বুনিকির লোক, কাদের কাগজ নিয়ে শিখে। কিন্তু আন তখন বারান্দায় নেই। কুরিয়ারের লোকটিও বলে সে কোনো ছোট ছেলেকে দেখেনি তো। আনিসা ভয়ে পাগলের মতো পুরো গ্রাম খুঁজতে থাকে। এ সময় ইরমাকে দেখা যায়। আতঙ্কে সে কাঁদছে, কিন্তু কিছু না বলে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আনিসা হাল ছেড়ে দেয় এবং বদ্রির কাছে সাহায্যের জন্য গভীর রাতে সে ও তার মা তাদের বাড়িতে যায় আনের নিখোঁজ হওয়ার খবর দিতে। আনিসা জিজ্ঞেস করে আনকে কি সে আত্মা নিয়ে যেতে পারে।
তখন বদ্রি তাদের গ্রামের ৪৭ বছর আগের এক ভয়ঙ্কর কথা বলতে শুরু করে, যেটি ঘটেছিল ১৯৭৭ সালে। সেই সময় বদ্রি ছোট ছিল এবং সে তার মা সুমিয়াতির সঙ্গে থাকত। প্রতিদিন সঙ্গে সে মায়ের সঙ্গে জামু খেত। সেই জামু বিক্রি করতেন এক সুন্দরী মহিলা যার নাম মার্নি। একদিন জামু বিক্রি শেষ করে যাওয়ার সময় মার্নি বিনামূল্যে বদ্রিকে জামু দেয়। এরপর মার্নি যখন গ্রাম পেরিয়ে যাচ্ছিল তখন কিছু যুবক তাকে উত্ত্যক্ত করতে থাকে। জান্ত্রা ও তার সঙ্গীরা বনের ভেতরে তাকে অনুসরণ করে। মার্নিকে একা পেয়ে জান্তা তাকে কুপ্রস্তাব দেয়। সাথে সাথে মার্নি একটি বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। এর প্রতিশোধ নেওয়ার জন্য সকলেই তাকে ধরে ফেলে। জান্ত্রা মার্নিকে নির্মমভাবে মারধর করে। মুখ রক্তাক্ত হলেও মার্নি প্রতিবাদ করে এবং তাকে থুতু দেয়। তারপর তারা পালাক্রমে তাকে নির্যাতন করতে থাকে। বনের গভীর ভেতরে হওয়ায় তার আর্তনাদের চিৎকার কেউ শুনতে পায়নি। জান্ত্রা হুমকি দেয় মার্নির জীবন দিয়ে হলেও তার বাবার ঋণ শোধ করতে হবে। মার্নিকে অচেতন অবস্থায় ফেলে রেখে তারা চলে যায়। কিছুটা সুস্থ হলে মার্নি টলতে টলতে বাড়ি ফিরে যায়। সেই ঘটনার পর থেকে সে মানসিক ভারসাম্য হারাতে শুরু করে। সময়ের সাথে তার পেট বড় হতে থাকে, কেননা সে গর্ভবতী হয়েছিল। কিন্তু শিশুটির বাবাকে তা সে জানত না। এরপর এক রাতে বনের ভেতরে বড় গাছের নিচে সে একটি সন্তান জন্ম দেয়। বহু কষ্টে শিশুটি জন্ম নেয়। উপায় না থাকায় নিজের মুখ দিয়ে নাড়ি কেটে সন্তানকে বুকে জড়িয়ে রাখে। এরপর নির্যাতনকারীদের উপর মার্নি প্রতিশোধ নিতে শুরু করে। একে একে তাদের ঘুমের মধ্যে হত্যা করে। সকাল হলে জান্ত্রা দেখে মিদুনের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। সে বুঝতে পারে এই হত্যার পেছনে আছে মার্নি। এদিকে মার্নি শিশুটিকে কোলে নিয়ে গ্রামে ঘুরছিল। সুমিয়াতি তার কাছে গিয়ে অনুরোধ করে শিশুটিকে তাদের কাছে রেখে যেতে। তারা প্রতিশ্রুতি দেয় সন্তানটিকে নিজের সন্তানের মতো লালন পালন করবে। কিন্তু মার্নি কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তানকে নিও না। মার্নি সুমিয়াতির কানে ফিসফিস করে বলে, আমাকে যারা নির্যাতন করেছে তোমার ছেলেও তাদের মধ্যে একজন। এই কথা শুনে সুমিয়াতি স্তম্ভিত হয়ে যায় এবং মার্নিকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে। এরই মধ্যে জান্ত্রা সবাইকে জানিয়ে দেয় মিদুনকে মার্নি হত্যা করেছে। উত্তেজিত গ্রামবাসী মার্নির ওপর চড়াও হয়। মার্নি আত্মরক্ষার জন্য ছুরি তোলে, কিন্তু সবাই মিলে তাকে ধরে ফেলে। গ্রামের মহিলারা তাকে পতিতা বলে অপমান করে। তাকে নিষ্ঠুরভাবে গ্রামে ঘোরানো হয়। শেষে বনের ভেতরে নিয়ে গিয়ে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। জান্ত্রা ছিল সুমিয়াতির বড় ছেলে। সুমিয়াতি নিজের অপরাধ বোধে মার্নির শিশুকে 1 সপ্তাহ লালন করে, কিন্তু দুর্বল শরীরের কারণে শিশুটিও মারা যায়। গ্রামবাসীদের বিশ্বাস এই আত্মাই হলো মার্নির আত্মা, যে এখন প্রতিশোধ নিতে শিশুদের অপহরণ করে। বিশেষ করে সেই সব শিশুদের ন্যায় যাদের বাবা মা সন্তানদের অবহেলা করে। সবাই ফিরে আসে না। যারা ফিরে আসে তাদের অনেকেই মানসিক সমস্যায় ভোগে, যেমনটা ইরমার হয়েছিল। বদ্রি বলে ইরমা ভাগ্যবান, কারণ সে এখনও বেঁচে আছে। এখন গ্রামের শিশুরা আর নিখোঁজ হয় না, কারণ ছোট শিশুদের কেউ গ্রামে রাখে না। সবাই অন্য গ্রামে নিয়ে সন্তান বড় করে। বদ্রি বলে শুধুমাত্র সেই শিশুই মার্নির আত্মার শিকার হয়, যাদেরকে বাবা মা অবহেলা করে। এই কথা শুনে রাহেও ভেঙে পড়ে। সে অনুতপ্ত হয় আনের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। আনিসা মাকে দোষারোপ করে সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, ছোট ভাইয়ের যত্নই নেয় না। রাহেও কাঁদতে কাঁদতে জানায় ডিভোর্সের পর তাকে একাই সংসার চালাতে হচ্ছে। প্রাক্তন স্বামী কোনো খরচ দেয় না, বরং তার ভাগ্যে ঋণ রেখে গেছে। বদ্রি তাদের ঝগড়া থামিয়ে বলে আনকে বাঁচানোর এখনও সুযোগ আছে। গ্রামের মানুষ মিলে প্রতি রাতে বাসনপত্র বাজিয়ে বনের ভেতর খোঁজ করবে। সেই রাতে সবাই মিলে বনের ভেতরে যায়। আনিসা বড় গাছের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি আত্মা দেখে। মুহূর্তে সে আত্মা সুন্দরী মেয়েতে রূপ নেয়। এমন দৃশ্য দেখে আনিসা জ্ঞান হারায়, আর মুহূর্তে সে অন্য এক জগতে পৌঁছে যায়, যেখানে সে দেখে আন মার্নির কোলে ঘুমিয়ে আছে। চারপাশে আরও অনেক শিশু। আনিসা ভাইকে ধরতে গেলে তার চেতনা ফিরে আসে। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে জানতে পারে আন এখনও নিখোঁজ। রাহেও বলে তারা 7 বার গ্রাম ঘুরে রীতিমতো খোঁজ করেছে, কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশও ইতিমধ্যে মামলাটি নিজেদের হাতে নিয়েছে এবং পুরো গ্রাম চষে বেড়াচ্ছে। আপাতত রাহেও খুশি, কেননা 3 দিন কোমায় থাকার পর অবশেষে আনিসার জ্ঞান ফিরেছে। এরপর মেয়েকে জড়িয়ে ধরে বলে সে আর কাউকে হারাতে চায় না। তারা বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়, কিন্তু আন আর ফিরে আসে না। আনিসা ভাইয়ের প্রিয় খেলনাটি জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
ড্রয়ারে রাখা সুমিয়াতির পুরনো ছবির দিকে তারা বারবার তাকিয়ে থাকে। 2 মাস পর আনিসা বাড়ির কাছের একটি হাই স্কুলে ভর্তি হয়। একদিন দুপুরে সে ওই বড় গাছটির কাছে যায় যেখানে মার্নিকে হত্যা করা হয়েছিল। সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় মার্নি যেন তার সামনে আসে। রাতে ইরমা ছাতা নিয়ে আনিসার বাড়ির দিকে আসে। আনিসা আবর্জনা ফেলতে বের হয়ে তাকে তাড়িয়ে দেয়। ইরমা আবারও একটি তাবিজ দেয়, কিন্তু অলৌকিক ব্যাপারে বিশ্বাস না থাকায় আনিসা সেটি ফেলে পা দিয়ে মারিয়ে দেয়। ইরমা কাঁদতে কাঁদতে চলে যায়। অন্যদিকে তামা নামাজ শেষ করে। এরপর দেখে আনিসা সেখানে দাঁড়িয়ে আছে। এই সময় তামা আনিসাকে জিজ্ঞাসা করে সে কি এখনো নামাজ পড়ে। আনিসা মাথা নেড়ে বলে আন হারানোর পর তার জীবনে আর কোনো কিছুতে আগ্রহ নেই। তামা অবাক হয়ে বলে আল্লাহর শব্দ কবুল করতে পারেন। সে আনিসাকে নিয়মিত ইবাদত করতে বলে যেন আন ফিরে আসে। কিন্তু আনিসা বলে যদি গাছটি ওই আত্মার আস্তানা হয়ে থাকে তাহলে সেটি কেটে ফেলা উচিত। এক রাতে আনিসা একাই সেই গাছের কাছে যায়। সে প্রতিনিয়ত পাথর ছুঁড়ে মারে এবং গাছের কাণ্ডে আঘাত করে চিৎকার করে বলে আমার ভাইকে ফিরিয়ে দাও, তুমি যা চাও আমি তাই করব, শুধু আনকে ফেরত দাও। হঠাৎ অদ্ভুত এক শক্তি তাকে গ্রাস করতে চায়। তামা আয়াতুল কুরসি পড়তে শুরু করে যেন কোনো অশুভ শক্তি কাছে না আসে। সে 2 হাত গাছের গায়ে রেখে কোরআনের আয়াত পড়তে থাকে। মুহূর্তে আনিসার জ্ঞান হারিয়ে ফেলে। রাহেও ইবির করে বলে আমি আমার সন্তানদের অবহেলা করেছি। হঠাৎ আনের কণ্ঠে মা ডাক শোনা যায়। রাহেও ছুটে গিয়ে দেখে আন ফিরে এসেছে। পরদিন সকালে ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে বদ্রি তামার সঙ্গে কথা বলে। তার বোনের সন্দেহ জাগে আনের মধ্যে যেন কিছু পরিবর্তন এসেছে। যদিও বাহ্যিকভাবে সবকিছু ঠিক আছে, কিন্তু আত্মাটি আর দেখা দেয়নি। বদ্রি জানায় সে নিজেই একসময় গাছটি কাটতে চেয়েছিল। বেশ কয়েকদিন ওস্তাদ দিয়ে দোয়া পড়িয়ে গাছ কাটার চেষ্টা করেছিল, কিন্তু সব ব্যর্থ হয়। যন্ত্রপাতি ভেঙে যায়, এমনকি এক শ্রমিক মারাও গিয়েছিল। এরপর আর কেউ সাহস করেনি গাছটির কাছে যেতে। এদিকে রায়ও আবার বাড়ির চারিদিকে তাবিজ ঝুলিয়ে দেয়। সে আর আনকে হারাতে চায় না, কিন্তু আনিসা সেগুলি স্পর্শ করতেই সে অদ্ভুত অনুভব করে। তার হাত লাল হয়ে যায়। একদিন আনিসার দোকান থেকে নানা রকম মশলা কেনে। দোকানদার অবাক হয়ে দেখে সে জাভানি ভাষায় কথা বলছে। আনিসা বলে সে জামু বানাবে আনের জন্য। মাগরিবের সময় দোকানদার চিৎকার করে বলে এই সময় বাইরে খেলাধুলা করো না, নইলে সে আত্মা ধরে নিয়ে যাবে। সেই সময় মসজিদে আজান হচ্ছিল। তামা দেখে আনিসা অদ্ভুত আচরণ করছে, কানে হাত চেপে ধরেছে। রাতে রায়ও আনকে নিজের হাতে খাওয়াতে চায়, কিন্তু আনিসা জোর করে বলে সে খাওয়াবে। এ নিয়ে মা মেয়ের ঝগড়া হয়। আন চিৎকার করতে শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। গভীর রাতে রায়ও আনের ঘর থেকে শব্দ পায়। গিয়ে দেখে আনিসা আলের সাথে খেলছে। রায়ও বলে অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। তখনই আনিসা অদ্ভুতভাবে তাকালি দরজা বন্ধ হয়ে যায়। রায়ও বারবার চেষ্টা করে দরজা খোলার, কিন্তু কোনোভাবেই সে দরজা খুলতে পারছিল না। তখনই দেখা যায় আনিসা অন্য ঘর থেকে তার কাছে আসে। এই সময় দরজা খুলে গেলে সে দেখতে পায় আন ঘুমিয়ে আছে। রায়ও বুঝতে পারে না তাহলে একটু আগে সে যা দেখল সেগুলো কি ছিল। পরের দিন সকালে রায়ও একটি অদ্ভুত জাভানি ছড়া গান শুনতে পায়। চোখ খুলে দেখে বিছানার পাশে একটি আত্মা। চোখের পলকে সেটি মিলিয়ে যায়। এই সময় সে শুনতে পায় আনিসা ভাইয়ের চুল আছড়ে একই ছড়া গান গাইছিল এবং জাপানি ভাষায় তাকে আমার সন্তান বলে ডাকছিল। রায়ু অবাক হয়, মেয়ের আচরণ দিন দিন রহস্যময় হয়ে উঠেছে। ধীরে ধীরে বোঝা যায় মার্নির আত্মা যেন আনিসার ভেতরে ভর করেছে। সে ইঙ্গিত দেয় সন্তানদের সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের ভালোবাসা। এই সময় সুপ্রির গাড়ি আবার নষ্ট হয়ে যায়। পপি গ্রাম থেকে আসছিল আনিসার সঙ্গে দেখা করতে। অবশেষে তারা বাড়ি পৌঁছায় মোটরসাইকেলে করে। আনিসা বন্ধুকে জড়িয়ে ধরে। পপি বলে সে ইচ্ছা করে সারপ্রাইজ দিতে এসেছে। ইরমা ভয় পেয়ে যায় যখন সে দেখে পপি আনিসার সঙ্গে ঘরে ঢুকছে। রায়ও মেয়ের বান্ধবীকে আপ্যায়নের জন্য নাস্তা ও গরম পানীয় দেয়। আনিসার সঙ্গে সঙ্গে পপিকে জিজ্ঞেস করে তার নতুন বাড়িতে কি কোনো আত্মা আছে। পপি বলে একটি আত্মা সেলাই মেশিনের পাশে দাঁড়িয়ে আছে, আরেকটি আছে আনিসার ঘরে। ছাদের ভাঙা অংশের ওপরেও একটি, রান্নাঘরেও একটি আত্মা আছে। আনিসা যখন রান্না করে তখন সেটি তার পাশেই থাকে। পপি সতর্ক করে দেয় একটি আত্মা আছে যেটি খুবই বিপজ্জনক। সে মনে করে এই আত্মাটির সঙ্গে আনের নিখোঁজ হওয়ার সম্পর্ক আছে।
ধারণা করা হয় এটি মার্নির আত্মা। রায়ু আনিসাকে রান্নাঘরে সাহায্য করতে ডাকে। এদিকে পপি আনের সঙ্গে খেলছিল, কিন্তু আনিসা যেন অস্বস্তি বোধ করে। সে আনকে নিয়ে নিজের ঘরে চলে যায় এবং পপির কাছ থেকে দূরে রাখে। রাতে আনিসা নিজের ঘরে পপিকে থাকতে দেয়। আনিসা বেরিয়ে যেতে পপি বালিশ দিয়ে মুখ ঢেকে ফেলে, কেননা হঠাৎ এক ভয়ঙ্কর মুখ, যার পুরো শরীর ও মুখে গর্ত, তার সামনে ভেসে ওঠে। আত্মাটি পপির গলা চেপে ধরে। ঠিক তখনই দাদুর দেয়া তাবিজ চলে ওঠে এবং অশুভ শক্তিকে তাড়িয়ে দেয়। আত্মাটিও মিলিয়ে যায়। সে অনুভব করে দাদুর আত্মা যেন পাশে থেকে তাকে রক্ষা করছে। পরদিন আনিসা পপি ও আনকে নিয়ে জলপ্রপাতের কাছে যায়। পপি লক্ষ্য করে আনিসার আচরণ বদলে গেছে। আনিসা স্বীকার করে আন ফিরে আসার পর থেকে সে মাঝে মধ্যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। হঠাৎ আন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সে মায়ের কাছে যেতে চায়। আনিসা তাকে শান্ত করতে গেলে আন উল্টো তাকে চর মারে। তারা দ্রুত বাড়ি ফিরে আসে। দূর থেকে ইরমা এর সবকিছু লক্ষ্য করে। ইরমা আবার তাবিজ দেয় পপিকে। তাবিজটি মাটিতে পড়ে গেলে পপি স্পর্শ করে ইরমার কাঁধ। হঠাৎ সে এক দৃশ্য দেখতে পায়। ছোটবেলায় ইরমাকে সে আত্মা নিয়ে গিয়েছিল। সে দেখতে পায় ইরমা ও আরও কিছু শিশুকে বনের ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। বাস্তবে ফিরে পপি ঘরে ঢুকে শোনে আন যেন কারো সঙ্গে কথা বলছে, কিন্তু সামনে কেউ নেই। আনিসা এসে আনকে খাবারের জন্য ডাকে। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। পপি বারবার দরজা খোলার চেষ্টা করলেও কোনোভাবেই খুলতে পারে না। কিছুক্ষণ পর দরজা একাই খুলে যায়। সে দেখে, এমন দৃশ্য দেখে পপি বুঝে যায় আনিসা মোটেও স্বাভাবিক নয়। এরপর আনিসাকে প্রশ্ন করে, আচ্ছা, আমরা তো হাই স্কুল থেকে বন্ধু, তাই না? আনিসা বলে, হ্যাঁ, অথচ তারা ছিল প্রাইমারি স্কুলের বন্ধু। পপি বুঝতে পারে আনিসার ভেতরে অন্য কেউ আছে। পপি দাদুর দেয়া পবিত্র ছুরি হাতে নেয়। আনিসা দুধ বানাতে রান্নাঘরে গেলে পপি রোবট ক্যামেরা দিয়ে তার গতিবিধি দেখে। চলাফেরা অস্বাভাবিক ও ভয়ঙ্কর। এ সময় বদ্রি সেখানে আসে। পুরনো গাছ পরিষ্কার করে সেখানে একটি ইসলামিক বোর্ডিং স্কুল বানানোর পরিকল্পনা জানায়। এদিকে পপি সব বুঝে ফেলে। সে ছুরি হাতে নিয়ে বলতে থাকে, শয়তান, আনিসার শরীর ছেড়ে বের হয়ে যা। মার্নির আত্মা বলে পপি তার কিছুই করতে পারবে না। আত্মাটি তাকে আক্রমণ করে। ছুরিটি পপির চোখে ঢুকে যাচ্ছিল। পপি হাত দিয়ে ঠেকায়। হাত থেকে রক্ত ঝরতে শুরু করে। রায়ও ছুটে আসে। তামা কোরআনের আয়াত পড়ে এক্সোরসিজম শুরু করে। হঠাৎ মার্নির আত্মা আনিসার শরীর থেকে বের হয়ে দেয়ালে উঠে যায়। তামা ছুরি দিয়ে আঘাত করে। মার্নির কাঁধে আঘাত লাগে। তামা তার হাত কেটে ফেললেও মুহূর্তে তা আবার গজিয়ে ওঠে। লড়াই আরও তীব্র হয়। পপি তাবিজ কপালে ছুঁয়ে দিলে আত্মা কেঁপে ওঠে। এরপরে আনিসাকে বেঁধে ফেলা হয়, কেননা আশঙ্কা ছিল মার্নি আবার তার শরীর দখল করতে পারে। পপি জানায় ছুরিটি তাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার। তামা এক্সোরসিজম করতে চাইলে হঠাৎ মার্নি আবার আনিসার শরীর থেকে কথা বলে রায়ুকে অযোগ্য বলে অপমান করে। মার্নি পপির মনেও প্রভাব ফেলতে চেষ্টা করে। এক মুহূর্তের জন্য পপির দড়ি খুলে দেয়। আবার ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। মার্নি বদ্রিকে কামড়ে রক্তাক্ত করে। তামাকেও আঘাত করে। অবশ্যই মার্নি আনকে লক্ষ্য করে এগিয়ে যায়। রায়ু ছেলেকে বাঁচাতে ছুটে আসে। মার্নি আনিসার মাথার দরজায় আছড়ে দেয়। ঠিক তখনই ইরমা দৌড়ে এসে তাবিজ ছুঁড়ে মারে। মার্নি পিছিয়ে যায়, কিন্তু ইরমার তাবিজ শেষ হয়ে গেলে মার্নি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। হঠাৎ মার্নির আত্মা পেছন থেকে আবির্ভূত হয়ে ইরমার গলা চেপে ধরে। ইরমা ছাতা দিয়ে আনিসার দেহে আঘাত করতে থাকে এবং মার্নির আত্মার সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত ইরমার গলা শক্ত করে চেপে ধরা হয়। আন কাঁদতে কাঁদতে বলে সে তার মায়ের সঙ্গে থাকতে চায়। রায়ু তাকে জড়িয়ে ধরে বলে সে সবসময় তার পাশেই থাকবে, কিন্তু হঠাৎ আন তাকে ঠেলে সরিয়ে দিয়ে বলে রায়ু তার মা নয়। রায়ু হতবাক হয়ে কান্নায় ভেঙে পড়ে। সে আবার কাছে যেতে চাইলে মার্নির আত্মা আনকে কোলে তুলে নেয়। রায়ু অনুরোধ করে তার সন্তানকে যেন না নিয়ে যাওয়া হয়। মার্নি ধীরে ধীরে ঘুরে তাকায়। রায়ু প্রতিনিয়ত অনুরোধ করে, নিজের ভুল স্বীকার করে, প্রতিশ্রুতি দেয় সে আর ভুল করবে না। এ সময় মার্নি আনকে নিয়ে রায়ুর কাছে এগিয়ে আসে। এরপর ধীরে ধীরে সে রায়ুর কাছে আসে। হঠাৎ মার্নির হাত রায়ুর পেট ভেদ করে ঢুকে যায়। তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর মার্নি একটি ছড়া গান গাইতে থাকে। আর কিছুক্ষণ পরে মৃত্যু পথযাত্রী রায়ুকে ঘুম পাড়ানোর মতো করে আদর করে। রায়ু নিঃশব্দে নিস্তেজ সন্তানকে
আত্মাটির কোলে দেখতে থাকে, যে ধীরে ধীরে তার সন্তানকে নিয়ে যাচ্ছিল। এরপর আনিসা জ্ঞান ফিরে পায় এবং দেখে আনকে সে আত্মা নিয়ে চলে যাচ্ছে। মুহূর্তে সে আত্মাটি অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে আনিসা মায়ের দাফন সম্পন্ন করে। পপি ও তামা তার পাশেই ছিল। আনিসা প্রতিজ্ঞা করে সে আনকে খুঁজে বের করবেই। তার বিশ্বাস আন এখনো বেঁচে আছে। সে হয়তো মানুষের জগতের বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে। বাড়ি ফেরার পথে আনিসা একটি কবর দেখে কৌতূহলী হয়। কবরের রক্ষক জানায় এটি একটি পবিত্র কবর, যেখানে কবর দেওয়া হয়েছে মার্নির সন্তানের। অনেকেই সেখানে জিয়ারত করতে আসে। পপি জানায় সে যখন ইরমাকে ছুঁয়েছিল তখন সে ইরমার ছোটবেলায় অপহরণের দৃশ্য দেখেছিল। আত্মাটি ইরমাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে শিশুদের লুকিয়ে রাখা হয়। পপি নিশ্চিত নয় জায়গাটি কোথায়, তবে ইরমার সাহায্যে জায়গাটি খুঁজে বের করতে পারবে বলে বিশ্বাস করে। আনিসা সম্মত হয় ইরমাই হবে আনকে উদ্ধারের প্রথম সূত্র। পপি প্রতিশ্রুতি দেয় সে সাহায্য করবে। তামাও পাশে থাকার অঙ্গীকার করে। সে এখনো ভাবে হয়তো তার পরিবারের সঙ্গে মার্নির কোনো একটা সম্পর্ক থাকতে পারে। অন্যদিকে গ্রামের কিছু শিশুরা সাইকেল চালিয়ে পৌঁছে যায় সেই বনের ভেতরে। এদিকে মাগরিবের সময় ঘনিয়ে আসছে। তখনই দেখা যায় একটি কালো হাত গাছের আড়াল থেকে বেরিয়ে একটি শিশুর গলা জড়িয়ে ধরে। এই বর্ণনাটি শুধু ভয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দেয়। অনেক সময় বাবা মা কাজের চাপে এতটাই ব্যস্ত থাকেন যে সন্তানদের দিকে যথেষ্ট খেয়াল রাখতে পারেন না। মার্নির সাথে যা ঘটেছে সেগুলো আমাদের খুবই কষ্ট দেয়। মার্নি মূলত এক ভয়ঙ্কর অপরাধের শিকার হয়েছিল। নিঃশংস মৃত্যুর পর প্রতিশোধের আগুনে সে দানবীয় রূপ নেয়। রায়ুর উপস্থিতি মার্নির জন্য সুযোগ হয়ে দাঁড়ায় আরেকটি শিশুকে অপহরণের। পরিচালক দেখিয়েছেন একজন মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে। ধর্মীয় জ্ঞানসম্পন্ন তামা এবং পপের আধ্যাত্মিক শক্তি একত্রিত হলেও তারা মার্নির ভয়ঙ্কর শক্তির কাছে হার মানে। গল্পটির একদম শেষের অংশ দেখে আমরা বুঝতে পারি আনিসার গল্প এখানেই শেষ নয়, এর পরেও আরও একটি গল্প আছে। আর যে গল্পে আমরা জানতে পারবো তারা কি সেই শয়তানি শক্তিকে পরাজিত করতে পেরেছিল। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আমন্ত্রণ রইল পরবর্তী পর্বটি দেখার জন্য।